দীর্ঘ 6 মাস পর আজ ভার্সিটিতে যাচ্ছি। রাস্তায় বেরিয়ে চারদিকে দেখে নিলাম আশেপাশে কেউ আছে কিনা। নাই। আল্লাহ, বাঁশ খাওয়া থেকে বাঁচলাম। এমনিতেই পকেট ফুটো, তার উপরে যদি বাঁশ খাই তাহলে তো সবার কাছে হাত পেতে চলতে হবে। সবাই ক্ষমা করবেন, আপনাদের আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি হলাম মোহাম্মদ আনোয়ার হুসাইন। এবার সবে মাত্র ইন্টার পাস দিয়ে ভার্সিটি ধরলাম। বাবার 2 মাত্র ছেলে, একটি ছোট বোন আছে। পড়ালেখার জন্য এই শহরে একাই থাকি, বাসা ভাড়া করে। পরিচয় তো অনেক দিলাম, এবার গল্পে আসি। মাথা নিচু করে হেঁটে হেঁটে ভার্সিটিতে ঢুকলাম। কিছু দূরে আমার নাম ধরে ডাকার শব্দ পেলাম। হুসাইন, হুসাইন। কোন শালা ডাকে আমারে? তোর শালা না, দোলা ভাই। দিনে স্বপ্ন দেখ, রাতে ঘুম কম হলে। এই জায়গায় ঘন্টা পরিপূর্ণ কর। ক্যান্টিনের কাছে একটা আম গাছের নিচে বসলাম। তারপর তৌফিক বলল, এতদিন যে জন্য ভার্সিটিতে আসিস নাই তা মন থেকে ঝেড়ে ফেলে দে, তুই নিজের মতো থাক। সেটাই ভাবছি। কিছুক্ষণ পর একটি মেয়ে আমার সামনে আসলো। ওই হুসাইনের বাচ্চা, তুই এতদিন ভার্সিটিতে আসিস নাই কেন? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওই কে রে তোর আন্টি? সরি, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস নাই? ক্লাসে যা, ফাঁকিবাজ। কিছু বললাম না। পরে তৌফিক বলল, যাচ্ছি আপু, একটু পরে। চোখ নাক লাল করে রাগে বিড়বিড় করতে করতে মেয়েটা চলে গেল। ডাইনি, ডাইনামাইট একটা, মনে হয় ফেটে যাবে। ঠিক বলছিস দোস্ত, এত রাগ, তোর অবস্থা তো শেষ। যার পাল্লায় পড়েছিস। সেটাই, কিভাবে যে বাঁচবো এর হাত থেকে প্রচন্ড ভয় করে। দেখলেন তো, এতক্ষণ যে মেয়েটা সম্পর্কে কথা হচ্ছিল সে আর কেউ নয়, আমার ভয়। নাম জান্নাত। একই ভার্সিটি থেকে মাস্টার্স করছি, ফাইনাল ইয়ার। ধনী পরিবারের মেয়ে, বাবা মায়ের আদরের মেয়ে, ভাইয়ের আদরের বোন। চল, অনেকদিন ক্লাস করি না, ক্লাসে যাই। আচ্ছা চল। ভালোভাবে ক্লাস শেষ করলাম। ক্লাস থেকে বের হয়ে দোস্ত তুই একটু এখানে দাঁড়া, আমি 2 নম্বর কাজ সেরে আসি। হঠাৎ হাতে টান অনুভব করলাম। ঘুরে দেখার আগেই ট্রেনে একটি রুমে নিয়ে কেউ আমার গলা টিপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ছেড়ে দিন আমাকে। যা, ছেড়ে দিলাম। আপু আপনি? ওই কে তোর আপু? কেউ না, ছেড়ে দিন আমাকে। আগে বল, আর আপু বলবি? না না, আর বলবো না। মনে থাকে জানো, আরেকবার আপু বললে তোকে আমি খুন করব, তারপর জেলে যাব। জেলে যেতে হবে না। তুমি আমার নাম ধরে ডাকবে। এই কি করছেন, ছাড়ুন। উম, উম, কি করলেন এটা? ধুর, ভালো লাগে না। আমি আমার জিনিসে অধিকার খাটালাম, মানে কি বলছেন এসব? পাপ্পি দিয়ে সিল মারলাম। আপনি আর আমার সামনে আসবেন না। জান্নাত লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসলাম। মাথা ঘুরছে। যে জন্য এতদিন ভয়ে ভার্সিটিতে আসলাম না, সেই ভয় এখন পিছু পিছু তাড়া করছে। চল দোস্ত, আমার হয়ে গেছে। আচ্ছা চলো। বাসায় আসার পরে রান্না করলাম। তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে ফোনে কথা বলার পর বিছানায় শুয়ে আছি। আমার মাথায় শুধু 6 মাস আগের কথাই মনে পড়ছে, সাথে ভয় হচ্ছে। 6 মাস পূর্বের কথা। এইচএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে প্রথম ঢাকায় আসি একা ভর্তি পরীক্ষা দিতে। অবশ্যই ঢাকায় আমার অনেক আত্মীয় রয়েছে, কিন্তু কারো কাছেই যেতে মন চায় না। স্বাধীনতা বিনষ্ট হবে এই ভয়ে। রাতে একটি হোটেলে থাকতাম। সকালে ঘুম থেকে উঠে হলের দিকে যাচ্ছি ভর্তি পরীক্ষা দিতে। হঠাৎ 3-4 জন মেয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কতক্ষণ আমাকে দেখলো, তারপর চারিদিক থেকে ঘিরে ফেললো। এখানে কি চান্দু, ভর্তি পরীক্ষা দিতে আসছো? এমনিতেই মেয়েদের থেকে 100 গজ দূরে থাকি, এখন তো সামনে। মাথা ঘুরছে চক্রার মারার মতো। ওই ওই কি ভাবছিস? হ্যাঁ, জি না, না কিছু না। হ্যাঁ। ভয় পেয়েছে। চান্দু, মানিব্যাগ আছে, বের কর। জি আছে, কিন্তু বের করব কেন? আমি বলছি তাই বের করবি। দেখি দেখি। আমি কিছু বলতে পারছি না। মনে হয় কেউ মুখে সুপার গুলো লাগিয়ে দিয়েছে। মানিব্যাগ থেকে 200 টাকা বের করে মানিব্যাগটা ফেরত দিল। এই 200 টাকা তোর জরিমানা। কেন? আমার অপরাধ কি? গোপনে অপরাধটা বলা যাবে না। মেয়েগুলো টাকা নিয়ে কিছু দূরে থাকা ভিক্ষুকদের দান করতে লাগলো। দান করবে ভালো কথা, কিন্তু সেটা এইভাবে অন্য কারো কাছ থেকে টাকা হাইজ্যাক করে। মনে মনে ভাবলাম। ভয়ে ভয়ে ক্লাসরুমে গেলাম। ক্লাসে যাওয়ার পর মাথা থেকে সব চিন্তা ফেলে একটা চিন্তায় রইল, কিভাবে এই ভার্সিটিতে চান্স পাবো। কিন্তু মনে ভয়টা এখনো আছে, পরীক্ষা শেষে কি করে আবার মেয়েগুলো। পরীক্ষা ভালোভাবেই দিলাম। বাহিরে বের হয়ে সেই মেয়েগুলোকে কোথাও দেখলাম না। বড় বাঁচা বাঁচলাম। হুসাইন, তুই এই জায়গায় পরীক্ষা দিস? না, ঘুরতে আসছি। এটা তো চিড়িয়াখানা, সব জীবজন্তু ঘোরাফেরা করছে, দেখো না।
আরে অনেকদিন পর দেখা হলো, তোর হেয়ালি কথা এ জীবনে যাবে না? দেখতেই তো পাচ্ছ, এখানে সবাই পরীক্ষা দিতে আসছে, আবার জিজ্ঞাসা করতেছো কেন? তুই কি পুঁটি মাছের জ্ঞান নিয়ে ঘোরাফেরা করিস? মানে কি বলতে চাস? হ্যাঁ, শীতে খালে বাদ দিয়ে এক পাশে জাল পেতে অন্য পাশের পানিতে লাঠি দিয়ে বাড়ি দিলে পুঁটি মাছ উল্টা পথে দৌড় না দিয়ে লাফ দিয়ে শুকনো স্থানে ওঠে। তুই শালা সেই পুঁটি মাছ। তুই আমার যতই পচাও, আমি কিন্তু প্রতিদিন ফরমালিন খাই, আমি পচবো না। তুই আসলেই ফরমালিন। তোর ভাঙা রেডিও বন্ধ করে চল, বাইরে কিছু খেতে হবে, কিছু খাইনি সকালে। আচ্ছা চল যাই। কিছুদিন পর ভর্তি পরীক্ষার রেজাল্ট দিল। আমি ও তৌফিক দুজনে চান্স পেয়েছি। তৌফিক থাকবে ওর মামার বাসায়, আর আমি বাসা ভাড়া করে। বাসা ভাড়া পেতে অনেক কষ্ট করতে হয়েছে, ব্যাচেলর তো তাই। বাসার সবকিছু ম্যানেজ করে পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য বের হলাম, কিন্তু গেটের কাছে যাওয়ার পর আবার সেই মেয়েগুলো আমার পথ আটকে দাঁড়ালো। আবার সেই মেয়েটা যে মানিব্যাগ নিয়েছিল। ওই মানিব্যাগ বের কর দ্রুত। কেন? আবার কি অপরাধ করলাম আমি? বের করতে বলেছি, বের কর। আমি ভয়ে ভয়ে মানিব্যাগ বের করলাম। মানিব্যাগটা চিলের মতো সৌ মেরে মানিব্যাগটা কেড়ে নিল। পরে 100 টাকার 5টা নোট বের করে বলল, আজ তোর অপরাধের পরিমাণ বেশি, তাই আজ 500 নিলাম। কি অপরাধ সেটা তো বলবেন। না, সেটা গোপনীয় বলা যাবে না। আরে টাকা নিব নাকি? না না, আমি আর কথা বলবো না। মনে থাকে যেন। আমি কোনো কথা বললাম না। সেই দিনের মতো আজও আমার কাছ থেকে নেওয়া টাকা ভিক্ষুকদের দান করে দিল। মেয়েগুলো চলে যাওয়ার পর, হোসাইন, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? না কিছু না, চল। তোর মন খারাপ কেন? তেমন কিছু না, চল বলছি। পরে তৌফিককে সবকিছু বললাম। হয়তো বড় আপুরা র্যাগিং করছে। আরে তাহলে তো টাকা নিত না। ভাবিস না, একটু এড়িয়ে চললে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, আল্লাহ জানে কি হয়। তারপর থেকে প্রতিদিন লেট করে ভার্সিটিতে যেতাম, এড়িয়ে চলা যাকে বলে, যার ফলে দেখা হতো না। এর মধ্যে বড় আপুগুলোর পরিচয় জানতে পেরেছি। সবাই আমার থেকে 6 বছরের সিনিয়র। হঠাৎ একদিন যেখানে বাঘের বাস সেখানে সন্ধ্যা হয়, এমনই ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব, সামনে দেখি হলুদ ড্রেস পরা বড় আপুর গ্যাং এর একজন দাঁড়িয়ে আছে। সে অন্য কেউ না, মানিব্যাগ ছিনতাইকারী জান্নাত। মনে হয় ভয়ে কলেজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। হলদে পাখির ন্যায় ডানা উড়িয়ে সামনে এসে দাঁড়ালো। যেহেতু সে আমার সিনিয়র আপু, তাই সালাম দিলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঠাস ঠাস 2 গালে 2টা বাস পড়লো। একে তো ভয় পাই, তার উপরে আবার থাপ্পড় খেলাম, তাই মাথা নিচু করে আছি। মনে হয় চোখ দিয়ে আগুন বের হবে। ওই কে তোর আপু? আপনি আমার সিনিয়র, তাই তো আপু বলছি। আজ থেকে আমার নাম ধরে ডাকবি। আমার নাম ইফাতুল জান্নাত, আমাকে জান্নাত বলে ডাকবা। সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো, চারিদিকে তাকিয়ে মনে মনে ভাবছি, তুমি বলে ডাকছে, ব্যাপার কি? ডালমে কুছ কালা হে, বিড়বিড় করে বললাম। মানিব্যাগ আজ কথা বলা শেষ করতে দিলাম না, মানিব্যাগ এগিয়ে দিলাম। আজ তোমার কাছ থেকে টাকা নিতে চাইছিলাম না, যেহেতু মানিব্যাগ বের করেছো তাই 100 টাকা নিলাম। তাও ভালো, বড় ধরনের অর্থদণ্ড থেকে বাঁচলাম। আজ তোমার অপরাধের পরিমাণ কম, তাই। এবারে জান্নাত আপু একটা মুস্কি হাসি দিয়ে চলে গেল। অন্যদিনের মতো আমার থেকে হাইজ্যাককৃত টাকা ভিক্ষুকদের দিল, সাথে সে নিজের থেকে কিছু টাকা দিল। খেয়াল করলাম যতই দূরে যাচ্ছে হৃদয়ের কেমন একটা টান অনুভব হয়, মনে হয় ভয়ের কারণে। দৌড়ে আসার পরেও ক্লাসে লেট হয়ে গেল। স্যারের কাছে অনুমতি নিয়ে ঢুকলাম। তৌফিকের পাশে বসতেই, ওই বেটা, চিড়িয়াখানার বান্দর, তোর লেট হলো কেন? তোর জন্য কতক্ষণ চিড়িয়াখানায় দাঁড়িয়েছিলাম জানিস? আর বলিস না, চিড়িয়াখানার ডাইনি বুড়ি আজ ধরছে। তাছাড়া পেলি কিভাবে? আর কিভাবে, প্রতিদিন যেভাবে ছাড়ে। কিন্তু কিন্তু কি আদর করছে নাকি? ধুর, বদমাইশ। এই ছেলে, এটা কি মাছ বাজার পেয়েছো নাকি? তোমাদের বাসা কোথায়? আমি আর তৌফিক নিশ্চুপ। তারপর কিছু ডায়লগ, আরো অনেক কিছু বলছি, সব নাই বলি। ভার্সিটির ক্লাস শেষে বাসা, আর বাসা থেকে ভার্সিটি, এভাবে চলছে। পাশাপাশি জান্নাত আপুর অত্যাচার তো আছেই। এমনিতে ব্যাচেলর লাইফ, তার উপর বাবার টাকায় চলা, সাথে ডাইনি বুড়ির মানি ব্যাগ অত্যাচার। মাসের শেষে পকেটের অবস্থা করুন। সারাদিন যেভাবে কাটুক, রাতে বাড়িতে কথা না বলে থাকতে পারি না। আব্বুই প্রতিদিন ফোন দেয়, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার খবর কি? আজ ভার্সিটিতে গিয়েছো? হ্যাঁ গিয়েছি। কোনো সমস্যা আছে? তেমন কিছু না, তবে কিছু টাকা লাগবে। আচ্ছা, কাল বিকেলে পাঠিয়ে দেব, টেনশন করো না। ঠিক আছে,
আরো অনেকক্ষণ সবার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে যথারীতি ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। ভার্সিটির সামনে এসে জান্নাত আপুর সাথে দেখা। আজ এত লেট কেন? এমনি, তাতে আপনার কি? পকেটে টাকা কম থাকার কারণে আজ হেঁটেই ভার্সিটিতে আসছি, তাই মাথা একটু গরম, সাথে একজনের উপরে রাগ আছে। মানে এসব কেমন কথা? মাথা নিচু করে আসছি ভয়ে, আবার কি করে ফেলে আল্লাহ জানে। মানিব্যাগ বের করো, আজ তোমার অপরাধের পরিমাণ অনেক বেশি। ভয়ে মানিব্যাগ বের করলাম, সাথে সাথে কেড়ে নিল। মাথা নিচু করে আমার টেনশন একটাই, যা টাকা আছে তা যদি নিয়ে নেয় তাহলে বিকাল পর্যন্ত চলবো কিভাবে। হঠাৎ চেন খোলার শব্দে সামনে তাকালাম, দেখি জান্নাত আপু তার পার্স ব্যাগ থেকে 2টি 500 টাকার নোট বের করে আমার মানিব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। আমি তো শুধু অবাক নয়, মনে মনে ইন্তেকাল করব। তারপর বেহেশতে বসে স্বপ্ন দেখছি। নাও তোমার মানিব্যাগ। আমাকে টাকা দিচ্ছেন কেন? আজকে এটাই তোমার শাস্তি। আমাকে আর কিছু বলতে না দিয়ে চলে গেল। ক্লাস শেষ করে বাহিরে বের হলাম। আজ তৌফিক আসে নাই, তাই একা একা লাগছে। কিছু দূর হাঁটার পরে কারোর সাথে ধাক্কা খেলাম। হঠাৎ যার সাথে ধাক্কা খেয়েছি সে আমার শার্টের কলার ধরলো, তারপর বলল, এই তোর নাম কি রে? আমার নাম আনোয়ার হোসেন। কোন ইয়ারে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। ভার্সিটিতে আসো কি মেয়েদের পিছনে ঘুরতে? মনে হয় ভাজা মাছটা উল্টাতে পারে না। এই ছেলে, এসব কি শুনছি? কি শুনছেন? আমার অপরাধ কি? তুই নাকি আমার বোনের পিছনে ঘুরঘুর করিস? না, আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না। আর আপনার বোনকে? তাকে তো আমি চিনিই না। আমার বোনের নাম জান্নাত, মাস্টার্স পড়ে এই ভার্সিটিতে। আজ কিছু বললাম না, কিন্তু খবরদার যদি আমার কানে কিছু আসে বা আমি যদি কিছু দেখি তাহলে একবারে খুন করে ফেলবো। জান্নাত নামটা শুনে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যাকে ভয় পেয়ে দূরে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু সে তো। আর যদি মনে করিস আমি খুন করতে পারি না, তাহলে এই শহরে আমার নাম নিস, জানতে পারবি আমি কি জিনিস। আমার নাম মেহেদি চৌধুরী। আমি ভয়ে আর কিছু বললাম না। জান্নাত আপুর ভাই এবং তার বন্ধু আরো কিছু উত্তম মাধ্যম থ্রেড দিয়ে চলে গেল। এখন নিজের প্রতি নিজের রাগ হচ্ছে। কেন পারি না জান্নাত আপুর উপর রাগ করতে? এখন তো মেয়েদের পিছনে ঘোরার অপবাদ, তার উপরে খুনের হুমকি। জীবন গোমরা মনে হয় কানের নিচে দিয়ে অবস্থান করছে। একটু বেশি নড়াচড়া করলে খসে পড়বে এমন অবস্থা। ভার্সিটি থেকে বাসায় আসলাম, কিছুই ভাল লাগছে না। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে ঘন্টা খানিক সময় গোসল করলাম। টেনশনের কারণে দুপুরে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আবু কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। বিকাশে টাকা পাঠিয়েছি, পেয়েছো? আব্বু, এখনো তো মেসেজ আসে নাই। আপনি কল কেটে দেন। কল কেটে দেওয়ার পর ব্যালেন্স চেক করে দেখলাম টাকা জমা হয়েছে। আব্বুকে কল দিয়ে জানালাম টাকা আসছে। বিকেলে বাইরে ঘুরতে বের হলাম। তৌফিক আছে সাথে। তৌফিককে সকালের ঘটনা সব খুলে বললাম। সব তো শুনলাম, বড় লোকের বিরাট কারবার। ওরা যদি কাউকে মেরে ফেলে তাতে ওদের কিছু যায় আসে না, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখে। তুই এখন থেকে জান্নাত আপুর থেকে দূরে থাক। ওই শালা, আমি কি জান্নাত ডাইনি বুড়ির সাথে কথা বলি নাকি? তারপরে মানে ওই ডাইনিটাই তো আমার পথ আটকায়। সবই বুঝছি, এবার চল বাসায় যাব, একটু পরেই অন্ধকার হয়ে যাবে। আচ্ছা চল। আর শোন, টেনশন করবি না। ঠিক আছে, টেনশন করব না। বাসায় এসে কিছুক্ষণ বই পড়ার পরে শুরু করলাম মোবাইল অত্যাচার। কখন ঘুমিয়েছি বুঝতে পারি নাই। সকালে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। আজ লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকলাম। ক্লাস শেষ করে লুকিয়ে লুকিয়ে বের হলাম, কিন্তু হুসাইন, দাঁড়াও দাঁড়াও। দ্রুত ভার্সিটি থেকে বের হয়েছি। তারপরও সামনে এসে, হুসাইন, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা থাকলেও আমার নেই। তারপরেও দাঁড়াও। আচ্ছা বলুন। গতকাল আমার বড় ভাই তোমাকে কিছু বলেছে। তা দিয়ে আপনি কি করবেন? বলো কি বলেছে। ফোন বের করলাম। ফোনের স্ক্রিনের আব্বুর নাম্বার, মানে ভিতরে অনেক প্রশ্ন। আব্বু তো এই সময় ফোন করে না। ভাবনা দূরে রেখে কল রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পাশে কান্নার শব্দ। আমার ছোট বোন মরিয়ম কাঁদছে অনেক বড় গলায়। আব্বু হঠাৎ এই সময় কল করলেন। আবার পাশে মরিয়ম কান্নার শব্দ পাচ্ছি। সবাই ভালো আছে? অনেকক্ষণ হলো আব্বু কোনো কথা বলছে না। সালাম নেওয়ার সময় আব্বুর কণ্ঠ কেমন ভারী ভারী লাগলো। মনে অনেক প্রশ্ন, কি হলো হঠাৎ? হ্যাঁ বলছি, তুমি আজ এখনই বাড়ি চলে আসবে। কেন আব্বু, হঠাৎ বাড়িতে যেতে হবে? বাড়ি আসলেই জানতে পারবে, আর কোনো প্রশ্ন করবে না। আব্বু কলটা কেটে দিল। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ বাড়ির কেন কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। তাই তোমার মন খারাপ কেন? হঠাৎ কি হলো? কথা বলছো না কেন? কিছু না, শুনুন, আমি বাসায় যাব। একটু কথা শুনলে কি হয়? নিন মানি ব্যাগ।
আপনার তো দান করার জন্য আমার মানে বেকার টাকা লাগবে। না লাগবে না। আমার বাড়ি যেতে হবে, প্রচন্ড টেনশন হচ্ছে। আর কোনো কথা না বাড়িয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম, কিন্তু হাঁটতে পারছি না। হাতে কেমন টান অনুভব করলাম। পিছনে তাকিয়ে দেখি জান্নাত আপু আমার হাত ধরে আছে। এমনিতে টেনশন, তার ভিতরে আবার হাত ধরে আছে। ছাড়ুন আমার হাত। ঝাড়া মেরে হাত ছাড়িয়ে। কি পেয়েছেন? আমার হাত কেন ধরছেন? জান্নাত আপু চুপচাপ, কোনো কথা বলছে না। চারিদিকের মানুষের দৃষ্টি এখন আমাদের প্রতি। খানিক বাদে চোখ পড়লো জান্নাত আপুর দিকে। চোখ দিয়ে অঝোর ধারায় মুক্তার মতো জলের কণা খসে পড়ছে। একটু খারাপ লাগলেও আমার যেহেতু বাড়ি যেতেই হবে, তাই সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বাসায় চলে আসলাম। টেনশন নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। এখন সকাল 11:30 বাজে। লঞ্চ সন্ধ্যার আগে পাবো না, তার চেয়ে বাসে গেলে কম সময়ে বাসায় পৌঁছানো যাবে। যেই ভাবা সেই করা। বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে পড়লাম গন্তব্য মেহেরপুর। এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমার বাড়ি কোথায়। মনে মনে অনেক যুদ্ধ চলছে। কি জন্য আব্বু বাড়ি যেতে বলল? গতকাল বিকেলেও তো কথা হলো, তখন তো কিছু বললো না। তাহলে বিকেল 5টার সময় বাসা থেকে নেমে রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ির সামনে এসে মানুষের ভিড় দেখে ভয়টা এবার আরো গ্রাস করছে। রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকছি, হঠাৎ কেউ দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করছে। এমন ভাবে কাঁদছে মনে হয় তার কোনো আপনজন পৃথিবীর মায়া ত্যাগ করেছে। কি এভাবে কেউ জড়িয়ে ধরে? মাথাটা উঁচু করে দেখি মরিয়ম। তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তোর কণ্ঠ ভাঙা কেন? কেঁদে চলছে বিরতিহীন ভাবে। বল আমাকে, কেউ কিছু বলেছে? ভাইয়া, দাদি আর নেই। কি বলিস কি? কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এই জন্যই কেউ আমাকে জানায়নি আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছে। আমার দাদুর কিছু হতেই পারে না। কই আমার বউ, কই আমার বুড়ি? দাদিকে বউ আর বুড়ি বলে ডাকতাম। ভাইয়া, কেউ আর তোকে সাবেনা বলে ডাকবে না। আমি দাদিকে বউ ডাকতাম, আর দাদি স্বামী না ডেকে শর্ট করে সামেলা বলে ডাকতো। ভাইয়া, আমি এখন কার সাথে রাতে ঘুমাবো? ভাইয়া, কি আমাকে গল্প শোনাবে? আমি বংশের বড় নাতি, আমাকে নিয়ে সবাই মেতে থাকতো। দাদি তো আমাকে ছাড়া কোথাও যেত না। সেই দাদি আমাকে ছেড়ে চলে গেল। কেন গেলাম? ঢাকা। চোখ দিয়ে ফোটা ফোটা কষ্ট বের হচ্ছে। দাদি, তুমি তো বলছিলে আমাকে সাহেব হতে হবে, আর তুমি আমার বেগম হবে। নাতবো, আসলেও তুমি আমার বেগম থাকবে। তুমি তো আমাকে জোর করে ঢাকাতে পড়াইতে পাঠাইছো। ঘরে ঢুকে আমার চোখ পড়লো দাদির নিথর দেহের দিকে। আমাকে কেউ ধরে রাখতে পারছে না। কেঁদে কেঁদে দাদির দিকে যাচ্ছি। হোসাইন বাবা, একটু শোনো। তুই যদি এত ভেঙে পড়িস তাহলে মরিয়ামকে কে সামলাবে? মামা তো ঠিকই বলেছে, মরিয়মকে কি সামলাবে? মামা, মরিয়ম কই? আমার কাছে নিয়ে আসো। ভাইয়া, আমি মরিয়ম, এই মরিয়ম, কি হয়েছে? সকাল থেকেই কেঁদে যাচ্ছে, কিছু খায়নি, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। চোখের পানি ছিটিয়ে মরিয়মের জ্ঞান ফেরালাম। এই বুড়ি, আর কাঁদবি না। ভাইয়া। আব্বু দূর থেকে আমাদের দেখছে, কিন্তু কাঁদছে না, হয়তো মনের ভিতরে ঝড় বইছে। সন্ধ্যায় দাদিকে পারিবারিক কবরস্থানে রেখে এসেছি। বাড়ির সামনে বন্ধুদের সাথে কথা বলছিলাম, হঠাৎ বাড়ির ভিতরে কান্নার আওয়াজ পেয়ে ভিতরে গেলাম। দেখি আব্বু সারাদিনের কান্না ধরে রাখতে না পেরে মামা বলে ডাকছে আর কাঁদছে। আব্বু, এভাবে কেঁদো না, কাঁদলে কি দাদি ফিরে আসবে? আমার মনের ভিতরে কষ্ট, তবুও থামানোর চেষ্টা করেছে। কোনো কথাতেই থামছে না, কেউ পারছেও না কান্না থামাতে। কোনো উপায় না পেয়ে চারিদিকে মরিয়মকে খুঁজছি। মরিয়ম, এদিকে আয়। আব্বু, আজ থেকে এটা তোমার মা। মরিয়মকে এগিয়ে দিয়ে। মা, আমার মা। আব্বুর কান্না দেখে মরিয়ম জোরে জোরে কাঁদছে। মরিয়মের কান্না দেখে আব্বু কান্না বন্ধ করে মরিয়মকে থামানোয় ব্যস্ত। 2 দিন পরে দাদির নামে মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি অনেক কেঁদেছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে। যে জায়গায় যাই সে জায়গায় দাদির মুখটা ভেসে আসে। দাদির মৃত্যুর 41 দিনের মাথায় আবার মিলাদ পড়ানো হয়। সবাই এখন মোটামুটি স্বাভাবিক আচরণ করছে। হুসাইন, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আব্বু, বলেন। বাবা, যে যাওয়ার সে তো যাবেই। আল্লাহর সৃষ্টি সকলকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আমি চাই তুমি তোমার দাদির ইচ্ছা পূরণ করো। আচ্ছা আব্বু, কয়েকদিন পরে ঢাকা চলে যাব। কিছুদিন যাবৎ কেমন যেন মাঝে মাঝে মাথা ঘোরে, খাবার তেতো লাগে, রাত্রে জ্বর আসে। আমার শরীরের অবস্থা খারাপ দেখে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনেকগুলো টেস্ট করে ডাক্তার জানালো আমার জন্ডিস হয়ে টাইফয়েড জ্বরে রূপান্তরিত হয়েছে। দাদির মৃত্যু, টাইফয়েড, আরো বিভিন্ন কারণে ঢাকায় যেতে পারিনি। আজ রওনা করছি। আমার যাওয়ার কথা শুনে সবাই কাঁদছে। একজনকে সামলানো যাচ্ছে না, সে আর কেউ না, আমার আদরের ছোট বোন মরিয়ম। অনেক বুঝে বাসা থেকে বের হয়ে আমি বাড়ির সামনে আসলাম। দাদির কবর জিয়ারত করে পিছনে ঘুরে আব্বুকে জড়িয়ে ধরলাম। পাশে আব্বু এবং মরিয়ম দাঁড়িয়েছিল। আমি আম্মুকে জড়িয়ে টপ টপ করে চোখের পানি ফেললাম। আম্মু, মরিয়মকে কখনো একা ছাড়বে না।
ও তো দাদির সাথে বেশি থাকতো, তবে সবসময় তোমার সাথে রাখবে। আমি সেটা বুঝি, তোকে বলতে হবে না। সবার কাছ থেকে বিদায় নিয়ে মরিমার কাছে আসলাম। দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে কপালে চুমো দিলাম সাথে। তারপর বললাম, সবসময় আব্বু আমার কথা শুনবি, আর প্রতিদিন স্কুলে যাবি, ভালোভাবে পড়াশোনা করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাবে। মরিয়মের সাথে কথা বলে আর পিছনে না তাকিয়ে রিক্সায় উঠলাম। আজ লঞ্চে যাব, তাই বিকেলে রওনা করছি। পরের দিন তৌফিককে কল করলাম। তৌফিক, আমি ঢাকা আসছি, বিকেলে একটু বাসায় আসবি। বিকেলে? আচ্ছা ঠিক আছে, আসবো বিকেলে। শোন, অনেকদিন ভার্সিটিতে যাই না। এতদিন কি পড়ানো হয়েছে জানি না। নোটসগুলো যদি কালকে দিতি তাহলে ভালো হতো। এইভাবে বলছিস কেন? তুই বললেই তো নোটস গুলো হাজির করে দিতাম। আচ্ছা রাগ করিস না, কালকে ভার্সিটিতে যাব। ভুলেও ভার্সিটির কথা মুখে আনিস না। কেন, কি হয়েছে? শালা, আমি এতদিন কি জ্বালাইছিলাম তা আমি নিজেই জানি। জান্নাত আপু তো তুই বাড়ি যাওয়ার পর থেকে জিজ্ঞাসা করছে তুই কোথায়, আসবি কবে। প্রথম তো দাদির কথা বলে পার পেতাম, এখন তো প্রতিদিন যথারীতি হুমকি দেয়। কি হুমকি দেয়? কি বলছে তাহলে শোন। ওই তৌফিকের বাচ্চা হোসাইন কই, আসবে কবে, সত্য করে বল, না হলে তোরে কুচি কুচি করে কেটে ডাস্টবিনে ফেলে রাখবো। আর হুসাইনের যদি পাই, ওরে আমি কাঁচা চিবিয়ে খাবো। কোন রাক্ষসীর পাল্লায় পড়লাম দোস্ত? তাই তো বলি, আপাতত তোর ভার্সিটিতে যেতে হবে না। যা নোটস লাগবে আমি এনে দেবো, পরিস্থিতি বুঝে তারপরে ভার্সিটিতে যাবি। আচ্ছা তাই করব। ভয় থেকে লুকিয়ে লুকিয়ে কাটিয়ে দিলাম অনেকটা দিন। হঠাৎ একদিন বিকেলে তৌফিক বাসায় আসলো। দোস্ত, একটা দুঃসংবাদ আছে। কি বল তাড়াতাড়ি। তুই যেটা ভাবছিস সেটা নয়। শালা বনিতা না করে তাড়াতাড়ি বল। আসলে আজ ভার্সিটির নোটিশ বোর্ডে দেখলাম 50% উপস্থিতি না থাকলে ফর্ম ফিল আপ করতে দিবে না। শালা, এতদিন ছিলাম ট্যামের উপর, এখন বিস্ফোড়া। কি বলছিস উল্টাপাল্টা? বিস্ফোড়া পেকে গেছে, কিছু একটা তো করতেই হবে। ফাটিয়ে ফেল। শালা মজা নাও, আমি বাঁচিনি আমার জ্বালায় আরো হাসছি। মারিস না, ব্যথা পাই। এবার জান্নাত আপুর সাথে বোঝাপড়া করতেই হবে। আমাকে এখন প্রতিদিন ভার্সিটিতে যেতেই হবে, নয়তো পরীক্ষা দিতে পারবো না। আমি গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। এই ছিল 6 মাস পূর্বের ঘটনা। এবার বাস্তবে আসি। অনেক তো মনের ভেতরে লুকিয়ে থাকা গোপন স্মৃতি কান পেতে শুনলেন। এবার বর্তমান কি হয় সেটাই দেখার পালা। দেখবেন তো নাকি পালিয়ে যাবেন। সন্ধ্যার সময় হালকা কিছু রান্না করে খেয়ে নিলাম। সবাই বলে বাঁচতে হলে জানতে হবে, আমি বলি বাঁচতে হলে খেতে হবে। রাতে আব্বুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাসা থেকে বের হয়ে একটি রিক্সা নিলাম, কিন্তু কিছুদূর যাওয়ার পর রিক্সার টায়ার ব্লাস্ট হয়ে গেল। কোনো উপায় না পেয়ে হেঁটে হেঁটে ভার্সিটির সামনে আসলাম। এমনিতেই হেঁটে হাঁপিয়ে মাথা গরম, তার ভিতরে যথারীতি আমার ভয় জান্নাত আপুর সামনে এসে দাঁড়ালো। আবার আপনি? হ্যাঁ আমি। কোনো সমস্যা? অনেক সমস্যা। আপনি আর আমার সামনে আসবেন না। আসবো কি আসবো না সেটা আমি বুঝবো। কেন আসবেন না তা তো জানি, টাকা লাগবে, তাই তো নিন টাকা। চমকে উঠলো, সাথে অসহায়ের মতো তাকিয়ে, লাগবে না আমার টাকা। তারপরেও বলছি, আজকের পর থেকে আপনি পথে আসবেন না। আসবো। আসলে কি করবি তুই? আপনাকে কিছু বলতে পারবো না, কিন্তু একটা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবি? এই ভার্সিটি থেকে চলে যাব। জান্নাত আপুর দিকে তাকিয়ে বুঝলাম সে চমকের শিখরে পৌঁছে গিয়েছে। প্রায় 2 মিনিট নীরবতা পালন করে বলল, আমি সামনে আসবো না, তবে 2টা শর্ত আছে, মানলে আসবো না। আমি কেন আপনার শর্ত মানতে যাব? শর্ত না মানলে নাই, আমিও সামনে আসবো, কথা বলবো। আচ্ছা, আগে শর্ত বলুন, তারপরে দেখি মানবো কিনা। 1, কোনো মেয়ের দিকে তাকানো ও কথা বলা যাবে না। 2, ভার্সিটি থেকে কোথাও যাওয়া যাবে না। এমনিতেও আমি কোনো মেয়ের দিকে তাকাই না, কথা বলা তো দূরের থাক। আর এই ভার্সিটি থেকে কখনোই যাবে না। এটা কোনো শর্ত? মনে মনে বললাম। কোনো কিছু না ভেবেই বললাম, আমি আপনার 2টো নয় 3টে শর্তেই রাজি। 3টা শর্ত মানে? 1-এর ভিতর 2। আচ্ছা আপনি খুঁজুন, আমি আসি। আর আমার শর্ত মনে থাকে যেন। ঠিক আছে, যদি শর্ত ভঙ্গ করো তাহলে তোর খবর আছে। তোর একদিন কি আমার যতদিন লাগে। জান্নাত আপু মন খারাপ করে চলে গেল, আর আমি ক্লাসে গেলাম। কি রে হুসাইন, আজ এত লেট কেন? বলিস না দোস্ত, আজ ডিনামাইট বোমাটা মাটি দিয়ে আসছি। আজও পথ আটকিয়েছিল? আজ সবকিছু মিটমাট করে ফেলেছি, আর আসবে না। দেখ তাই যেন হয়। এরপরে তৌফিকের সাথে শর্তের কথা বললাম। নিজের শর্তে নিজেই ধরা খেয়েছে। ক্লাস শেষে ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার সময়, আরে দোস্ত, জান্নাত আপু এত ভদ্র হলো কিভাবে? নিজের শর্তে নিজেই ভালো এবং ভদ্র হয়ে গেছে।
দেখ দেখ, কটকটির মা রাগে কটমট করছে। আমি আর চোখে দেখলাম একবার আমার দিকে আর অন্যদিকে তাকায়। আমাকে না দেখার ভান করে মনে হচ্ছে অবুঝ খোকা থুকু খুকি কিছুই বোঝে না। দোস্ত, এই জায়গায় বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, যে কোনো সময় পারমাণবিক বোমাটা ফাটতে পারে। আমার বিকাশ থেকে টাকা বের করব, একটু অপেক্ষা কর। আচ্ছা তাড়াতাড়ি কর। কিছুক্ষণ পর মারামারি শুরু। জান্নাত আপু মারছি। আহ, ও মা গো! কি মেয়ে রে বাবা, মেরেই ফেলবে নাকি? একটু দয়া মায়াও নেই? আসলে ওই ছেলেটি হচ্ছে জান্নাত আপুর ফ্রেন্ড। এতক্ষণ আমি মারের ঘুরে ছিলাম। দোস্ত, তোর টাকা পয়সা পরে তুলিস, আগে ভাগ। চোরের মতো পালিয়ে আসলাম। হ্যালো দোস্ত, একা ভার্সিটিতে যাব না, আমাকে নিয়ে যাবি? আচ্ছা নিয়ে যাব, এখন বাসার বাইরে বের হ। বাসা থেকে বের হয়ে ভয়ে ভয়ে ভার্সিটিতে আসলাম। আগের দিনের চেয়ে জান্নাত আপু আরো বেশি ভদ্র, কারোর সাথে কোনো কথা বলছে না। আর চোখে না তাকিয়ে চল ক্লাসে যাই, সময় হয়ে গেছে। ক্লাস শেষে দোস্ত, গতকাল জান্নাত আপু একটা ছেলেকে মারছিল, মনে আছে? হ্যাঁ আছে, কি হয়েছে তাতে? ওই ছেলেটা জান্নাত আপুর সাথে পড়ে। গতকাল জান্নাত আপুকে প্রপোজ করেছিল, তাই ওই ছেলেটাকে নাকি মারছে। কি বলিস? এভাবেই চলছিল প্রতিদিন। লুকিয়ে লুকিয়ে দেখতাম জান্নাত আপু আমাকে দেখছে, সামনে আসতো না, এমনকি কথাও বলতো না। দোস্ত, ক্যান্টিনে যাই। চল যাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। ক্যান্টিনে বসলাম। একটু দূরে জান্নাত আপু একা একা বসে আমার দিকে দেখছে আর চোখ মুছছে। চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। আমার খুব খারাপ লাগছে। হঠাৎ কি হলো সেদিন শর্তের পর থেকে? মনে মনে ভাবছি, দোস্ত, স্যার আমাকে ডাকছে। আচ্ছা যা। আমি দেখি জান্নাত আপু কাঁদে কেন। দেখি গিয়ে তৌফিক চলে যাওয়ার পরে আমি জান্নাত আপুর কাছে আসার সাথে সাথেই না ঠোঁটে মুছতে মুছতে বললাম, কি হলো? আপনি আমার সিনিয়র আপু হয়ে এটা কি করলেন? সি, এটা আপনি কিভাবে পারলেন? আমি আবার কি করলাম? আহা, এখন কিছুই বোঝে না, দুধের ধোয়া তুলসীর পাতা। আমার ঠোঁটে চুমু দিলেন কেন? দিয়েছি বেশ কিছু, আরো দিব। মাথা ছাড়াতে পারছি না, এত শক্ত করে মাথা চেপে ধরেছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে মারা যাব। আহ, আরো লাগবে বাবু? ছাড়া পেয়ে জোরে শ্বাস নিচ্ছি। আপনি আপনার দেয়া শর্ত ভঙ্গ করলেন। আমি কোনো শর্ত ভঙ্গ করিনি। তাহলে এগুলো কি ছিল? আমি তো তোমার কাছে আসিনি, এসেছো তুমি। সেটা না হয় ভুল হয়েছে, তাই বলে আপনি সিনিয়র আপু হয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাবেন? খেয়েছি, বেশ করেছি, আরো খাবো। সি সি আপু। আমি শর্তের দিন মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন তুমি আমার জন্য কষ্ট পাবে, আমার কাছে আসবে, সেদিন আমি তোমায় আপন করে নিব। আমি তো আপনার কাছে আসিনি। তাহলে এতক্ষণ আমার কাছে এসে কেন বললে আমি কাঁদছি কেন? আমার কান্না থামাতে বললে কেন? ওটা তো আপনি একা একা বসে কাঁদছিলেন, তাই দেখে খারাপ লাগছে, তাই আপনার কান্না থামাতে বললাম। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। একে তো শর্ত ভঙ্গ করছেন, তার উপরে এসব বলছেন। আমি থাকবো না আর এই ভার্সিটিতে। না না, আমি আর বলবো না। আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না। এটা তো বিশ্বাস করো, আমি এই ভার্সিটিতে আর 1 মাস আছি। জানি। আর 1 মাস পর চলে যাব, ঠিক আছে? কোনো কথা না বলেই আমার জায়গায় এসে বসলাম। তৌফিক ফাঁকি বাসটা এখনো আসে না কেন? কাজের কথা বলে প্রিন্সিপালের রুমে গেল। আর কতক্ষণ বসে থাকবো ক্যান্টিনে? ওই কালা বান্দর শালা এতক্ষণে আসার সময় হলো। কি করব, প্রিন্সিপাল ব্যস্ত ছিল তাই লেট হয়েছে। জান্নাত আপু চলে গেছে। ওই নামটা আমার সামনে আর নিবি না। কেন, আবার কি করলো? কি করেনি সেটা বল। আর তো 1 মাস, তারপর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরিস। চল এখন। চলেন মশাই। 1 মাস ভার্সিটি আসতে যেতে সময় হয়ে গেছে। কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি জান্নাত আপু বারবার সামনে আসে, কিন্তু কোনো কথা না বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। আজ জান্নাত আপুর বিদায় নিয়ে চলে গেছে, সাথে আমার ভয়টাও অনেক ক্লান্ত থাকার কারণে সন্ধ্যায় ঘুমিয়ে গেছে। আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। একটা কথা শোন, আমার চাচাতো ভাইয়ের মেয়ে বিদেশ থেকে এসে তোর ভার্সিটিতে ভর্তি হবে। বাবা একটু সাথে থাকিস। আম্মু ঠিক আছে, থাকবো। আমার নাম্বারটা দিয়ে দিও। আচ্ছা। আমরা মধ্যবিত্ত হলেও আম্মুর বাবার বাড়ির সবাই অনেক টাকাওয়ালার মালিক। রাতে একটি আননোন নাম্বার থেকে কল আসে। জানতে পারি আম্মুর কাছ থেকে নাম্বার পেয়েছি। পরের দিন ভার্সিটিতে আসতে বলে কল কেটে দিলাম। সকালে সমানভাবে বিভিন্ন প্রসাধনী মেখে ভার্সিটির সামনে গেলাম। এমনিতে কিছু মাখি না, কিন্তু আজ নতুন কারোর সাথে দেখা করতে যাব, তাই যাতে খ্যাত না বলে। অনেক খোঁজার পরে পেলাম
দেখতে মাশাল্লাহ, চোখ ফেরানো যায় না, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। হ্যালো, আমি সিদ্ধাতুল মুনতাহা। আমাকে মুনতাহা আপু বলে ডাকতে পারো। মুনতাহা আপু কেন ডাকবো? কারণ আমার ডাক নাম মুনতাহা, আর আমি তোমার সিনিয়র। ওহ, এত সিনিয়র আপুরাই কেন আমার ভাগ্যে পড়ে? জুনিয়র কি আদৌ জুটবে না? আচ্ছা, জান্নাত আপু তো তাকে আপু বলতাম, দেখে সে রেগে যেত। সে আমাকে জান্নাত বলে ডাকতে বলতো, তাহলে কি সে আমাকে সত্যি সত্যি ভালোবাসে? এই ছেলে, কি ভাবছো? না না, কিছু না। চলুন আপু, আপনার ভর্তির কাজ কমপ্লিট করি। হ্যাঁ, চলো যাই। ভর্তির কাজ শেষ করে মুনতাহা আপুকে নিয়ে পুরো ভার্সিটি ঘুরিয়ে দেখালাম। চল আমার সাথে। কোথায় যাব? আমার বাসায়। বাবা আমার থাকার জন্য নতুন ফ্ল্যাট কিনেছে, সেটা গোছাতে একটু সহযোগিতা করবে। কোনো কথা না বলে মুনতাহা আপুর সাথে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে হাঁটছি বাসার ভিতরে ঢোকার জন্য, কিন্তু একটা বিষয় মনে খসখস করছে। কেউ একজন আমার দিকে দেখছে। চারিদিকে তাকিয়ে দেখতে পেলাম না। মুনতাহা আপুর ফ্ল্যাট গুছিয়ে দিয়ে দুপুরে তার বাসায় খেয়ে বিকেলে বাসায় আসলাম। পরের দিন যথারীতি ভার্সিটিতে আসলাম। মুনতাহা আপুর সাথে তৌফিকের পরিচয় করিয়ে দিলাম। তারপর তৌফিকের কাজের কথা বলে চলে গেল। সময় কাটানোর জন্য আমি এবং মুনতাহা আপু বসেছিলাম। আজও মনে হচ্ছে কেউ পিছনে আছে, কেউ আমাদের ফলো করছে। তাহলে কি মুনতাহা আপু কাউকে সন্দেহ হওয়ার কারণে পিছনে দেখলাম? দূরে কেউ একজন আমাদের দেখছে, একটা ছেলে। কেউ কি মুনতাহা আপুর পিছু নিয়েছে? আসতেও পারে, তার বাবা অনেক সম্পদশালী। তাছাড়া সে দেখতে মাশাআল্লাহ চাঁদের পরীর মতো, কি সফট তার অধর। আমি কি ভাবছি? আপু চলো বাসায় যাব। আর একটু থাকি, ভালোই তো লাগছে। একটু বসার পরে আমি মুনতাহা আপুকে তার বাসায় রেখে আমাদের বাসা থেকে যাচ্ছি, কিন্তু আবারও কি আমাকে ফলো করছে। পিছনে ঘুরে দেখি সেই ছেলেটা আমার পিছনে। ভয়ে শরীর থেকে ঘাম ঝরছে। আমাকে সে মারবে না তো? কেন আমাকে ফলো করছে? উল্টা পাল্টা অনেক কিছু ভাবলাম। ভাবতেই ভাবতেই বাসার ভিতরে ঢুকে গেলাম। ভয়ে ভয়ে নির্ঘুম রাত পার করছি। সকালে ভার্সিটির সামনে আসার পর সেই ছেলেটির সাথে আরো কয়েকটা ছেলে আমার সামনে দাঁড়ালো। এই তুই দাঁড়া, তোর সাথে কথা আছে। আমি কিছু করিনি, আমাকে যেতে দিন। তোর সাথের মেয়েটার নাম কি? তা দিয়ে কি করবেন? যেটা জানতে চাইলাম সেটা বল, নয়তো তোর কপালে খারাপই আছে। মুনতাহা। তোর কি হয়? আপু হয়, মামাতো বোন। যা হয় হোক, ওর থেকে 3 হাত দূরে থাকবি, নয়তো তোকে ভ্যানিশ করে দিব। আমার আপুর সাথে আমি থাকবো। তোকে কি বলি কানে যায় না, নাকি মারের প্রয়োজন? আমি তো ঘেমে শেষ, মানে জ্ঞান হারালাম ভয়ে। জ্ঞান ফিরে দেখি আমি বাসায়, মানে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। চারিদিকে হালকা আলো চোখে পড়ছে। ঘড়ির দিকে চোখ পড়লো 5:30, মানে সকাল। এতক্ষণ আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন আবার সত্যি হবে না তো? ভার্সিটি যাচ্ছি, আজ ভয়ের পরিমাণ অনেক বেশি স্বপ্নের কারণে। ভার্সিটিতে পৌঁছে সামনেই ছেলেটাকে দেখতে পেলাম। তখনই হুসেইন, বাসায় আসলি না কেন? ঘুম থেকে উঠতে লেট হয়েছে তাই। বুঝলাম, ফোন তো দিতে পারতি। এমনি দেইনি। চল ক্যান্টিনে যাব, সকালে কিছু খাইনি। ছেলেটার দিকে তাকিয়ে দেখলাম চোখ বড় বড় করে আমাদের দিকে দেখছে। আমার মনে শুধু স্বপ্নের ভয়। ক্যান্টিনের কাছে তৌফিকের সাথে দেখা। হোসাইন, কখন আসলি? অনেকক্ষণ হলো গেটের কাছে ছিলাম, চল ক্যান্টিনে যাই। আচ্ছা চল। ক্যান্টিনে বসার পরে একটি মেয়ে আসলো। মেয়েটি বলল, হ্যালো, আমি মিতু। হাই, আমরা তৌফিক, মুনতাহা আর হুসাইন। আপনার নাম কি? তা হবে কেন, আমার নাম হুসাইন। তাহলে যে বললেন আমি হুসাইন, বললেন যে? আমি বাদ দিয়ে শুধু হুসাইন, সবাই একসাথে হেসে দিল। তা তুমি কোন ইয়ারে পড়ো? আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আপনারা? আমরা সেকেন্ড ইয়ার। মুনতাহা আপু 4th ইয়ার। আসলে আমি নতুন, তাছাড়া কোনো বন্ধু নাই, তাই আপনাদের সাথে পরিচিত হতে আসলাম। আমাদের সাথে কথা বলতে গেলে আপনি আপনি করতে পারবে না, তুমি করে বলতে হবে। আচ্ছা বলবো। দোস্ত, আজ আমাদের ডিপার্টমেন্টে নতুন লেকচারার আসবে। শুনলাম সে নাকি অনেক স্ট্রিক্ট। চল ক্লাসে যাই, নয়তো প্রথম দিন আমাদের না আবার শুলে চড়ায়। নতুন লেকচারার পুরুষ নাকি মহিলা তা জানি না। চল যাই। আপু, আমরা ক্লাসে গেলাম। মিতু গেলাম। মিতু তৌফিকের দিকে তাকাতেই তৌফিক লজ্জায় মাথা নিচু করে ক্লাসের দিকে হাঁটা ধরলো। ব্যাপার কি, আজ এত লজ্জা? কিছু না, ছেলেদের লজ্জা থাকতে নেই। আসলে আমি মিতুর উপর ক্রাশ খেয়েছি। আবার লজ্জা পাচ্ছিস? শালা, ক্রাশ নামক পোকাটা খাওয়ার আগে তোমার লজ্জা কোথায় ছিল?
কিরাস পোকা মানে? কিছু না, চল ক্লাসে যাই। দোস্ত, আমাকে একটু সহযোগিতা করবি? তা তোকে বলতে হবে না, চল। ক্লাসে এসে নতুন লেকচারার এর অপেক্ষায় বসে আছি, সবার দৃষ্টি দরজার দিকে। হঠাৎ প্রিন্সিপাল স্যারের সাথে একজন মহিলা বোরকা পরে ভিতরে প্রবেশ করলো। এই হলো তোমাদের নতুন লেকচারার মিস জান্নাত চৌধুরী। হ্যালো ম্যাম, অনেকেই বলল। হ্যালো, আমি তোমাদের ইংলিশ লেকচার দিব। তোমরা ক্লাস করো, আমি আসছি। শুরু করা যাক। জি ম্যাম। হে ইউ, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ এমডি আনোয়ার হোসাইন। ও, সে বিজনেস অ্যান্ড কমিউনিকেশন রুলস। ম্যাম, হঠাৎ প্রশ্ন করবে বুঝতে পারিনি, তাই একটু অপ্রস্তুত হয়ে পড়লাম। পারবে না? ভার্সিটি আসো কি মেয়েদের দেখতে নাকি ঘুরতে আসো? ম্যাডাম, হোসাইন এরকম ছেলে না। তোমাকে সাফাই গাইতে হবে না। জি ম্যাম। আর তুমি দাঁড়িয়ে থাকো, ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। জি ম্যাম। ক্লাস শেষ করে নতুন ম্যাডামকে খুঁজছি, অবশেষে তার ক্যাবিনের সামনে গিয়ে, মে আই কামিং ম্যাম? ইয়েস, কামিং, সিট ডাউন। না, ঠিক আছে ম্যাম। তোমাকে বসতে বলেছি, বসবে। সারা ক্লাস টাইম তো দাঁড়িয়েছিলে। আচ্ছা ম্যাম, বসছি। তুমি কোথাও ইংলিশ প্রাইভেট পড়ো? জি না ম্যাম। কাল থেকে আমার কাছে ইংলিশ পড়বে। ম্যাম, আমি হ্যাঁ বা না বলতে বলিনি, আমি পড়তে বলেছি মানে পড়বে। হঠাৎ ম্যাম দাঁড়িয়ে গেলেন, আমার চেয়ারের কাছে এসে দাঁড়ালেন। সকালে ক্যান্টিনে মেয়েদের দেখলাম তোমার সাথে কথা বলছে, ওরা কারা? সেটা আপনাকে কেন বলবো? আপনি আমার টিচার, কিন্তু সেটা শুধু ভার্সিটিতে, বাইরে নয়। বলতে বলেছি মানে বলবে। ভয়ে একটু সরে দাঁড়ালাম। ম্যাম, একজন 4th ইয়ারে পড়ে, আরেকজন 1st ইয়ারে। তাহলে তুমি বড় আপু আর ছোট আপুদের সাথে প্রেম করে বেড়াও? কি বলছেন ম্যাম? মুনতাহা আপু আমার মামাতো বোন, আর মিতু আমার ছোট বোনের মতো। তাহলে আমি কে? ধাক্কাটা জোরে দেওয়ার কারণে দেওয়ালের সাথে ঠেকালাম। ম্যাম, ম্যাডাম আস্তে করে মুখোশ করে ফেললো। কিছু বলার আগেই আমার দুই সাইডে 2 হাত দিয়ে আটকে দিল। জান্নাত আপু, আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলে? আমি ছাড়া তোমার উপরে কারো অধিকার নেই। কি করছেন? ছাড়েন আমাকে। আর কোনো কথা বলতে দিল না, তার 2 ঠোঁট দিয়ে আমার ঠোঁট আটকে দিল। চুমুতে চুমুতে ভরিয়ে দিল। প্রায় 10 মিনিট পর আমাকে ছাড়লো। ছাড়া পেয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্বাস নিতে পারছি। জান্নাত আপু আমার অবস্থা দেখে আর থাকতে পারলেন না। আবারও তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে তার নিঃশ্বাসে আমার ভিতরে দিতে লাগলেন। 5 মিনিট পর আমাকে ছাড়লেন। এখন আমি মোটামুটি স্বাভাবিক। কি করলেন? এটা আমাকে মেরে ফেলবেন নাকি? হাত দিয়ে মুখ চেপে ধরে বললেন, জীবনে আর মরার কথা বলবে না। তোমার কিছু হলে আমার কি হবে? ধুর। আর দাঁড়িয়ে না থেকে বাসার উদ্দেশ্যে বের হলাম। পরের দিন ভার্সিটির ক্লাস শেষে পিয়ন দিয়ে নতুন ম্যাডাম জান্নাত আপু আমাকে ডেকে পাঠালেন। না গেলে অনেক অত্যাচার করবে, এই ভয়ে তার ক্যাবিনে গেলাম। আসবো ম্যাডাম? আসো, তোমার বই বের করো। আপনার কাছে পড়বো না। বসো এখানে। তুমি পড়বে না, তোমার ঘাড় পড়বে। অনিচ্ছা সত্ত্বেও বই খুলে পড়ছি। কিছুক্ষণ পর জান্নাত আপু এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। পড়া শেষে উঠে আসবো, তখন দাঁড়াও। ভয় দাঁড়ালাম। জান্নাত আপু কাছে এসে আমার গালে হাত দিয়ে বলছে, ভালো করে পড়ো। মনে হয় জান্নাত আপু ভালো হয়ে গেছে। আর শর্তের কথা যেন মনে থাকে। কিছু না বলে বের হয়ে গেলাম। পরের দিন ভার্সিটি গিয়ে ক্লাস করে বাইরে মুনতাহা আপুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মুনতাহা আপু বায়না করলো সে আমাকে না নিয়ে মার্কেটে যাবে না। না করতে পারলাম না। মার্কেটিং করে মুনতাহা আপুকে বাসায় দিয়ে আসতে গেলাম। রাস্তার সাইডে দেখলাম জান্নাত আপু গাড়িতে হেলান দিয়ে আমাদেরকে তাকিয়ে আছে। চোখে প্রচন্ড রাগ দেখা যাচ্ছে। কোনো কথা না বলে মুনতাহা আপুর বাসায় গিয়ে কিছুক্ষণ থাকার পরে বাসায় ফিরলাম। রাতে বাড়িতে ফোনে কথা বলে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও ভার্সিটিতে যাচ্ছি, কিন্তু আজ ভয়টা অন্য দিনের চেয়ে একটু বেশি। একে তো শর্ত মানিনি, তারপরে গতকাল পড়তে যাইনি। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর ম্যাডাম মানে জান্নাত আপু আসলো। ভালোভাবে ক্লাস করছে, কিন্তু আমার সাথে কোনো কথা বলছে না। ক্লাস শেষে জান্নাত আপুর কাছে তার ক্যাবিনে পড়তে গেলাম। আমি পড়ছি, সে মাঝে মাঝে বলে দিচ্ছে, আমি কিন্তু তার কেয়ারিং অনেক মিস করছি। পড়া শেষে ভার্সিটির গেটে আসার পরেই রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি। হঠাৎ সেই ছেলেটা রিক্সা দাঁড় করালো। কোনো রিক্সা পাচ্ছি না, লিফট দেওয়া যায়? কেন নয়, উঠুন। কোনো কিছু না ভেবেই বললাম। কিছু দূর যাওয়ার পরে কেমন মাথা ঘুরছে, চোখে ঝাপসা দিচ্ছে। পড়ে যেতে গেলে ছেলেটা আমাকে ধরে ফেললো। চোখ বন্ধ হয়ে গেল। চোখ খুলে নিজেকে একটি বন্ধ কবরে রুমে আবিষ্কার করলাম।
চারদিকে চোখ বুলিয়ে নিলাম, বুঝলাম আমাকে কেউ কিডন্যাপ করেছে। সেই ছেলেটি করেনি তো? ভয়ে গলা শুকে বাস থুকু কাঠ হয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছে না তো? নিজেকে একটু চিমটি কেটে দেখি, না, স্বপ্ন নয়, বাস্তব। খসখস শব্দের কারণে দরজার দিকে চোখ গেল। একটি লোক ভিতরে ঢুকেছে, কেমন একটু চেনা চেনা লাগছে। এগুলো খেয়ে নাও। আপনি কে? আমাকে এখানে আটকে রাখছেন কেন? সবকিছু জানতে পারবে, আগে খেয়ে নাও। আমি খাবো না, আমাকে যেতে দিন। না খেলে তোমার শরীর অসুস্থ হবে, আমার কি? কাজ শেষ না হলে যেতে পারবে না। আপনাদের টাকা চাই তাই তো? আমার আব্বুর নাম্বার নিয়ে ফোন করুন, যত টাকা লাগবে চেয়ে নিন, কিন্তু আমাকে যেতে দিন। আমার ম্যাডামের যত টাকা আছে তা দিয়ে তোমাদের 1000 বার কেনাকা। কে হতে পারে? আমার সাথে তো কারো শত্রুতা নেই, মনে মনে ভাবলাম। কে আপনার ম্যাডাম? আমাকে দিয়ে তার কি কাজ? দরজার দিকে চোখ পড়তেই আমি থ হয়ে দাঁড়িয়ে গেলাম। শাকিল ভাই, আপনি বাইরে যান। জান্নাত আপু, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? ওই যে, একদম আপু বলবে না। আপু বললে খুন করে ফেলবো, আমাকে জান্নাত বলে ডাকবে। আপনি আমাকে কিডন্যাপ করেছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। অনেক বড় ক্ষতি করেছো, তা তুমি বুঝবে না। নাও, এগুলো খেয়ে নাও। খাবো না, আমাকে যেতে দিন, বাসায় যাব। হা করো। খাবো না বলছি, খাবো না। শাকিল ভাই, সবাইকে নিয়ে ভেতরে আসুন। লম্বা লম্বা 4টা খাম্বা থুকু লোক, বডিগার্ড টাইপ পোশাক পরিহিত, সাথে শাকিল নামের লোকটি, আরো 5 জন, 3 জন মেয়ে, 2 জন ছেলে, জান্নাত আপুর ফ্রেন্ডস। পিছনে একজন হুজুর টাইপ লোক এসে ভিতর আসলো। আমাকে হালাল করতে আসেনি তো, মনে মনে ভাবলাম। 2টা বডিগার্ড আমার 2 পাশে বসলো। হুজুর, শুরু করুন। সকল লেখার কাজ শেষ, এখন শুধু কবুল বললেই বিয়ের কাজ সম্পূর্ণ হবে। কার বিয়ে হবে? তোমার আর আমার বিয়ে হবে এখন। বিয়ে করব না, তাছাড়া আপনার মতো বুড়ি থুকু আপুকে তো করবই না। তুমি বিয়ে করবে না, তোমার বাপ ফুকু খার বিয়ে করবে। সি, আপনি এত খারাপ, শেষে আমার আব্বুকে। সি, খারাপের দেখিছো কি? এখন বিয়ে না করলে দেখাবো। করব না আমি আপনাকে বিয়ে। হুজুর, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রাহিম। বলুন বাবা কবুল, বলুন বাবা কবুল। কবুল বল। বলবো না কবুল। কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে ফেলবো। করুন খুন, আমাকে খুন করলে আপনাকে জেলে যেতে হবে। কবুল বলো, নয়তো আমি তোমাকে খুন করে জেলে যেতে রাজি আছি। ছুরি ধারালো হওয়ার কারণে ছুরির মাথা লেগে বুক হালকা কেটে গেছে। এখনো কবুল বল, নয়তো। কি করবেন? খুন করুন, খুন। রক্ত বের হয়েছে, আর একটু জোরে আঘাত করুন, তাহলে খুন হয়ে যাবে। না, তোকে খুন করব না, নিজেকে শেষ করে দেব। ছুরি দিয়ে হাতে একটা টান দিল, রক্তে হাত একাকার, গল গল করে রক্ত বের হচ্ছে। কোনো উপায় না পেয়ে জান্নাত আপুর হাত চেপে ধরলাম যাতে রক্ত বের না হয়, কিন্তু রক্ত বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। ছাড়ো আমাকে, আজ নিজেকে শেষ করে দেব। সবাই থামানোর চেষ্টা করছে, কেউ কাছে আসবে না। ভয়ে কেউ কাছে যাচ্ছে না। বলবে কবুল নাকি আবার কাটবো? আমি নিশ্চুপ হয়ে জান্নাত আপুর দিকে তাকিয়ে, জান্নাত আপু কেন পাগলামি করছেন? আমি তোমার জন্য পাগল, তাই পাগলামি করছি। কবুল বলবে। আবার হাতে ছুরি চালিয়ে দিল, রক্তে ফ্লোর লাল হয়ে যাচ্ছে। আমার জন্য কেউ নিজেকে শেষ করে দিচ্ছে। জান্নাত আপুর কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, মনে মনে ভাবলাম। কবুল বলবে, শেষবারের মতো বলছি, বলবে কবুল? বলছি কবুল বলছি। তাড়াতাড়ি বলো, নয়তো চালিয়ে দিলাম। বলুন বাবা কবুল। তাড়াতাড়ি কবুল বলো। বলছি আবুল থুকু কবুল। আরো 2 বার কবুল বলুন। বলছি কবুল। এবার আপনি কবুল বলুন মা। কবুল 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 কবুল। হাত থেকে ছুরি ফেলে দিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, রক্তে আমাকে মাখামাখি করে দিয়েছে। বুকে হালকা ভেজা দেখে শার্টের উপরে 2টা বোতাম খুলে ফেললো, দেখলো রক্ত জমে আছে। শক্ত করে জড়িয়ে ধরে, অনেক ব্যথা পেয়েছো তাই না? নিজের হাতে কাটার পরিমাণ বেশি, সেই দিকে খেয়াল নেই। শাকিল ভাই, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন। জি ম্যাম। দেখি, এখানে বসো। বুকে কাটা অংশে ড্রেসিং শুরু করলো। আপনার বেশি কেটেছে, আগে আপনারটা রক্ত বন্ধ করুন। না, আগে তোমারটা।
আমার বুকের কাটা অংশে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। এখন জান্নাত আপু তার ডান হাত দিয়ে বাম হাত ড্রেসিং করছে। ড্রেসিং করার পরে ব্যান্ডেজ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কোনো উপায় না পেয়ে, আপু আমার কাছে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কে তোমার আপু? কেন, আপনি? রাগের সাপের মতো ফুসফুস করছে, কিছু বলছে না। নিন, ব্যান্ডেজ করা শেষ। আর কিছু বলতে দিল না, ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। অনবরত গালে, কপালে, নাকে, মুখে চুমু দিয়ে যাচ্ছে। শেষে ঠোঁটে চুমু দিয়ে কামড়ে দিল। এবার বলো, আর আপু বলবে? আপনি তো আমার সিনিয়র, 6 বছরের বড়। আপনাকে আপু বলবো না তো কি বলবো? কেন বউ বলবে? কারণ আমি তোমার বিয়ে করা বউ। আপনি আমার জোর করে বিয়ে করেছেন, আমি এই বিয়ে মানি না। আমার ভালোবাসা দিয়ে আস্তে আস্তে সব মানিয়ে নিব। তাছাড়া আমি কোনো কাজ করি না, আপনাকে আমি কি খাওয়াবো? আমার আব্বু আম্মু শুনলে কত কষ্ট পাবে জানেন? আমি আছি তো, সব সমস্যা আমি সমাধান করব। আর তোমাকে কোনো কাজ করতে হবে না। জান্নাত আপু, তারপরেও আমি এই বিয়ে মানতে পারবো না। আবার আপু বলছো? জান্নাত বলো। আচ্ছা বলছি জান্নাত, কিন্তু আমি এই বিয়ে মানতে পারবো না। তুমি কি চাও আমি নিজেকে শেষ করে দেই? না না, আমি এই বিয়ে মানবো। ছুরি ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। আর কোনো দিন যদি এসব কথা বলো তাহলে আমার লাশ পাবে। এত ভালোবাসেন আমাকে? আমার জীবনের চেয়ে বেশি। তুমি তো কিছু খাওনি, চলো খাবে। না, আমি কিছু খাবো না। হা করো। জোর করে খাওয়াই দিল। চলো আমাদের বাসায় যাব। কেন? আপনার বাসায় কেন? বাসার কেউ জানে না আমি তোমাকে বিয়ে করেছি, জানাতে হবে। তাছাড়া আব্বুর দোয়া নিতে হবে না। আমি যেতে পারবো না, আপনি যান। যাবে কিনা বলো, নয়তো নিজেকে। আচ্ছা যাব। সবসময় হুমকি, সবসময় হুমকি। সামনে কি হবে মনে মনে ভাবলাম। ভয়ে ভয়ে জান্নাতের বাড়ির দিকে ঢুকছি। জান্নাত আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এ তো বাড়ি নয়, রাজপ্রাসাদ। দাঁড়াও, এই ছেলেটি কে? বাবা, ও হুসাইন, তোমাদের জামাই। কি, তুমি আমাদের না জানিয়ে বিয়ে করেছো? আসলে বাবা, এই মুহূর্তে ছেলেকে আমার বাসা থেকে বের করে দাও। এই কে, কোথায় আছিস? দারোয়ান, দারোয়ান। বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই ছেলে, বের হও আমার বাড়ি থেকে। জান্নাতের হাত ছাড়িয়ে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু জান্নাত আমার হাত ছাড়ছেই না। বাবা, হুসাইনকে যদি বের করে দাও তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমার মেয়ে হয়ে এই কথা বলতে পারলে? তুমি যদি এই ছেলেকে ছাড়তে না পারো তাহলে আমি তোমাকে ত্যায্যপুত্র করব। তুমি আমার প্রপার্টির কোনো কিছুই পাবে না। বাবা, তুমি এই কথা বলতে পারলে? আমি না তোমার আদরের প্রিন্সেস? এই তোমার ভালোবাসা বাবা? বের হয়ে যাও আমার বাড়ি থেকে। দারোয়ান, এদের আমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। বাবা, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমাদের আমি যেন আমার বাড়ির আশেপাশে না দেখি। জান্নাত আপু, আপনি থাকুন, আমি চলে যাই। আমার জন্য আপনাদের ভিতরে সমস্যা কেন করবেন? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না। জি স্যার। গার্ডের আসলো। এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। জি স্যার। তোমরা পারবে না, তাহলে আমি বের করছি। জান্নাতের মা এতক্ষণ ধরে চুপ করে আছে, কিছু বলছে না। স্বামীকে অনেক ভয় পায়। জান্নাতের বাবা আমার শার্টের কলার এবং জান্নাতের হাত ধরে টানতে টানতে বের করে দিয়ে দরজা আটকে দিল। বাবা, তুমি এটা কিভাবে করলে বাবা? উঠুন, আপনি এখানে থাকলেই পারতেন। তুমি আবার কথা বলছো? আমি আর আপনার সাথে খেলবো না, আমার সব খেলনা ফিরিয়ে দেন। তা কেন খেলবে না? আপনি আমাকে সবসময় ধমক দেন, তাই। ওলে আমার পিচ্চি জামাইটা রাগ করেছে। এখন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? কোথাও যাব না। তাহলে কি এখানে, মানে রাস্তায় থাকবেন? কেন, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। না, আপনাকে আমার সাথে নেব না। তুমি আমাকে তোমার সঙ্গে নিতে বাধ্য, কারণ আমি তোমার বিয়ে করাবো। আমি এই বিয়ে মানতে পারবো না। জান্নাত আপু দৌড়ে রাস্তার মাঝখানে চলে গেল। কি করছেন? আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না। কিছুক্ষণ ভেবে, ঠিক আছে, আপনি আমার সাথে থাকবেন, কিন্তু আমি যেখানে থাকি সেখানে আপনাকে নিয়ে থাকা যাবে না। কেন? তুমি থাকতে পারলে আমি কেন পারবো না? কারণ যারা থাকে সকলে ব্যাচেলর। আচ্ছা, আগে তোমার বাসায় চলো, তারপর নতুন বাসা বের করা যাবে। আসুন আমার সাথে।
একটা সিএনজি নিয়ে বাসার সামনে আসলাম। এতক্ষণে সন্ধ্যা হয়েছে। বাসার ভিতরে ঢুকে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেলাম। পরিচয় করিয়ে দেওয়ার পর বাসা ছাড়ার কথা বললাম। যেহেতু তোমরা বিবাহিত, রাত তো হয়ে গেল, আজ আর বাসা কোথায় পাবে, তাই বলছিলাম আজ এখানেই থাকো, কাল বাসা খুঁজে অন্য বাসায় উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক একই কথা বলতে চাইছিলাম। ধন্যবাদ দেওয়ার কি আছে, তাছাড়া বুঝতেই তো পারছো এখানে 1 তলা থেকে 5 তলা পর্যন্ত অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়। 6 তলাতে আমরা থাকি, 7 থেকে 10 তলা ব্যাচেলার এবং স্টুডেন্টদের ভাড়া দেওয়া হয়। আমি সবকিছুই জানি। তোমাকে নিয়ে তো আমার কোনো টেনশন ছিল না, তুমি তো একা থাকতে, কিন্তু এখন তো তুমি একা নও। তারপরে বলবো যেখানে থাকো ভালো থাকো। আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। কোথায় যাচ্ছ নতুন বৌমাকে নিয়ে? রাতের খাবার খেয়ে তারপরে উপরে যাবে। জোর করেই রাতের খাবার খাওয়ালো। তারপরে আমার রুমে 8 তলায় যাচ্ছি। লিফটে উঠলাম। লিফটে কয়েকজন সিনিয়র ভাই ছিল। তারা আমার দিকে, জান্নাত আপুর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা তোর বোনের দিকে তাকিয়ে আছো, মনে চায় কোম্পানির বদমাইশগুলোরে লিফটের জানলা দিয়ে নিচে ফেলে দিই। থুকু, লিফটের তো জানলা থাকে না। লিফটের 8 তলায় থামার পর সামনে কয়েকজন সমবয়সী এবং জুনিয়র ভাইদের সাথে দেখা। তোমাদের ভাবি। ভাই, আপনি বিয়ে করেছেন? আমাদের একটু জানালেন না? আমি নিজেই জানি না আর তোমাদের। তালা খুলে জান্নাত আপুকে ভিতরে নিয়ে গেলাম। যান, ফ্রেশ হয়ে আসুন, ওই রুমে যান, ওখানে ওয়াশরুম আছে। তুমি ফ্রেশ হবে না? আমি অন্য ওয়াশরুম ব্যবহার করছি। ফ্রেশ হয়ে আসার পরে। আমি এখন কি পরবো? কেন, আপনার পরনে যা আছে সেগুলোই পরে থাকুন। আপনি তো কিছু আনেননি। আমার পরনের জামা কাপড় ভিজে গেছে, আমি এখন কি পরবো? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তাড়াতাড়ি বলো। আপনি আমার শার্ট প্যান্ট পরতে পারেন। কি? আমি তোমার শার্ট প্যান্ট পরবো না, কখনো না। তাহলে আর কি করা, এভাবেই থাকুন। না, এভাবে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে। কি করব, আমার এখানে তো মেয়েদের কোনো পোশাক নেই, আর এত রাত্রে বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, তোমার শার্ট প্যান্ট দাও। একটি শার্ট এবং প্যান্ট দিলাম, নিয়ে অন্য রুমে চলে গেল। হুসাইন, প্যান্ট পরতে পারছি না। এখন কি করব? কিছু একটা করো। আরেকটা বুদ্ধি আছে, লুঙ্গি পরবে। লুঙ্গি? লুঙ্গি? ছি, শেষ পর্যন্ত লুঙ্গি? না পড়লে নাই, এভাবে থাকেন। আমার জলিতে তো মাথায় অনেক বুদ্ধি আছে। আচ্ছা, দাও তোমার লুঙ্গি। দরজা হালকা একটু ফাঁকা করে লুঙ্গি নিল। লুঙ্গি নেওয়ার সময় হাতে হালকা একটু টাচ লাগায় জান্নাত আপু কেঁপে উঠলো। খেয়াল করলাম জান্নাত আপুর কাঁপুনি আনমনে আমার হৃদয় টাচ করে ফেললো। দরজা হালকা ফাঁকা করে শার্ট এবং লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দিতে দিতে না হেঁটে হেঁটে সামনে এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই প্রথম জান্নাত আপুকে দেখে আমার হৃদয় টান অনুভব করছি। আমার সামনে একজন লুঙ্গি পরি দাঁড়িয়ে আছে। আপনাকে তো লুঙ্গিতে দারুণ লাগছে। লজ্জায় মাথা নিচু করে জান্নাত আপু নিজের এক পা দিয়ে অন্য পা চিমটি কাটছে। আমার চোখ আটকে আছে জান্নাত আপুর পায়ে। তার পায়ের আঙ্গুল, পায়ের নখ, পায়ের গোড়ালি আমাকে আকর্ষণ করছে, যেন সকল সৌন্দর্য পায়ে লুকিয়ে আছে। কিন্তু একটা কিছুতে অসম্পূর্ণ লাগছে। কি দেখছো? আপনার পা দেখছি। জান্নাত আপু লজ্জায় পাকা টমেটো হয়ে যাচ্ছে। ঘুরে আমার রুমে চলে গেলাম, সাথে সাথে বেরিয়ে আসলাম। এই চেয়ারটায় বসুন। চেয়ারে বসলো, হাঁটু গেড়ে তার সামনে বসলাম। পাটা দেখি। না না, আমার পা তোমাকে ধরতে হবে কেন? পা জোর করে ধরে বুকের সাথে লাগালাম। কি করছো কি? পকেটে হাত দিয়ে অসম্পূর্ণ জিনিসটা 2 ভাই পরিয়ে দিলাম। পা 2টা হাতে নিলাম। বারবার টাচ করার ফলে জান্নাত আপু কেঁপে কেঁপে উঠছে। জান্নাত আপু পাটা সরিয়ে নিল। আমার ঘোর কেটে গেল। একটু দূরে সরে, আপু আমি সরি, আসলে জোকের বসে কি করে ফেললাম। তুমি কেন সরি বলছো? আমার উপর, আমার প্রাণের উপর, আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর তোমার অধিকার রয়েছে। কি বলছেন এসব? আমি যা বলেছি তার চুল পরিমাণ কথাও মিথ্যা নয়। আমি শুধু তোমার। তারপরেও আমি তো এই বিয়ে। তুমি আবার এসব কথা বলছো? কথা না বাড়িয়ে বেলকনিতে চলে আসলাম। কি থেকে কি হয়ে গেল মনে মনে ভাবতেছি। কি ভাবছো? নিষেধ করলেও ছাড়বে না, তাই জড়িয়ে ধরতে দিলাম। কিছু না। আচ্ছা, নূপুর কোথায় পেলে? আগে কেনা ছিল। তার জন্য কিনেছিলে? নূপুরটা দেখে পছন্দ হয়েছে তাই কিনেছি। আমি অনেক ভাগ্যবতী। তোমার পছন্দ করার নূপুরটা আমার পায়ের সৌন্দর্যটা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। জান্নাত আপু, আপনি ঘুমিয়ে পড়ুন। আবার আপু বলছো? আর একবার আপু বললে আমি কিন্তু। থাক,
কিছু করতে হবে না, যান ঘুমিয়ে পড়ুন। না, আমি ঘুমাবো না, তোমার সাথে চাঁদ দেখবো। যেটা আপনার ইচ্ছা, নিষেধ করলে শুনবে না জানি। আচ্ছা, আজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কি জানো? কি আবার? কিছুই তো না। আজ আমাদের বাসর রাত। ধ্যাৎ, এই 8 তলায় তো একটা বাসও নেই, তাহলে কিসের বাসের রাত? বাসর রাত। এভাবে কেন বললে? কিভাবে বললাম? চলো ঘুমাবে। রুমে আসার পরে জান্নাত তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি অন্য রুমে ঘুমাবো। তুমি কি চাও বলো? তোমাকে না পেয়ে নিজেকে শেষ করে দেই? না, আমি তা চাই না। তাহলে নামাজ পড়ে চুপ করে শুয়ে পড়ো। আচ্ছা। নামাজ পড়ে খাটের এক কর্নারে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর অনুভব করলাম জান্নাত আমার পাশে শুয়েছে। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ করছে না। হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কানের নরম লতি মুখে নিয়ে অনবরত চুষছে। মাঝে মাঝে গাড়ি কামড় দিচ্ছে। আমি যেন মাতাল হয়ে যাচ্ছি। কি করছো? ভালো লাগছে না। কোনো কথা না বলে জড়িয়ে তার রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে জান্নাতের দিকে ঘুরে জান্নাতের গোলাপি ঠোঁটের নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। বাকি যা হয়েছে সব ইতিহাস। যে মাসে শুক্রবার নাই সেই মাসে বলবো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আমার সিনিয়র বউয়ের বুকে থুকু, আমার বুকে সিনিয়র বউ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। রাতের এত রোমান্টিকতার কারণে চোখের ঘুম, তাই জান্নাতের কপালে একটা চুমু দিয়ে আবার ঘুমের সাগরে ডুব দিলাম। পানির ফোঁটা মুখে পড়ার কারণে ঘুম ভেঙে গেল। দেখলাম সিনিয়র বউ মিটিমিটি হাসছে। আমার পিচ্চি জামাইটা এত দুষ্ট আগে বুঝতে পারিনি। আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আই লাভ ইউ পিচ্চি জামাই। আই লাভ ইউ টু সিনিয়র বোম থুকু বউ। কি বললে? আমি বোম? আজ আমি তোমার পেট ফাটিয়ে ফেলবো। কিভাবে ফাটাবে শুনি? চুমু খাইয়ে খাইয়ে পেট ভরে ফেলবো, এরপর এমনিতেই ফেটে যাবে। তাই নাকি? তাহলে আসো, চুমু খাইয়ে পেট ভরিয়ে দাও। আমার পিচ্চি জামাই এত রোমান্টিক। রোমান্টিক ছিলাম না, হয়ে গেছি সিনিয়র বউর অত্যাচারে। কি? আমি তোমায় অত্যাচার করি? এভাবে মারলে তো আমি মরে যাব। জান্নাত মুখ চেপে ধরলো। মন খারাপ করে চলে যাচ্ছে। হাতটা চেপে ধরলাম। আমার দিকে ঘুরিয়ে দেখলাম কাঁদছেও। জান্নাত আপু, কাঁদছেন কেন? তুমি বারবার মরার কথা কেন বলো? তুমি বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আচ্ছা, আর বলবো না, হয়েছে। না, হয়নি। তুমি আবার আমাকে আপু বলে রাখছো। আসলে তুমি তো আমার সিনিয়র, তাই একটু সময় লাগবেই। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি ইচ্ছে করে বলো তাহলে যে কি করব। আমার ভার্সিটিতে যেতে হবে, আর কোনো কথা বলা যাবে না। আমি কি বাসায় থাকবো নাকি? আমিও তো ভার্সিটিতে যাব। কথা কাটাকাটি করে হালকা নাস্তা করে দুজন একই রিক্সা চেপে ভার্সিটির সামনে নামলাম। রিক্সা থেকে নেমে জান্নাত রিক্সা ভাড়া দিল। দাও। কি দিব? কি দিবে বুঝতে পারছো না? না, কি দেব বলেন ম্যাডাম? মানি ব্যাগ দাও। ভয়ে মানিব্যাগ দিয়ে দিলাম। এতদিন কত শান্তিতে ছিল মানিব্যাগের টাকা, মনে মনে ভাবলাম। মানিব্যাগ থেকে 500 টাকা নিয়ে, এই নাও, পকেটে রাখো। আচ্ছা ম্যাডাম, আপনি শুধু আমার মানিব্যাগ থেকে কেন টাকা নেন? সে ভার্সিটির প্রথম দিন থেকেই। বুঝতে পারছো না? না, আমার মাথায় কিছু আসছে না। বুঝতে হবে না, যাও ক্লাসে যাও। আর শোনো, ক্লাস শেষে আমার কেবিনে আসবে, তারপর বাসা খুঁজতে হবে। আচ্ছা, আমার মনে আছে। কি মনে আছে? বাসা খুঁজতে যাওয়ার কথা ক্লাসে যাওয়ার পর। হুসাইন, গতকাল বিকেলে কোথায় ছিলি? আর তোর ফোন বন্ধ ছিল কেন? সব বলবো, আগে ক্লাস শেষ করো। সব ক্লাস শেষে বাইরে আসার পর তৌফিক, ওই জায়গায় একটু বস, আমি আসছি। আমিও আসি। না, তুই বস। তুমি এসে গেছো, চলো। আমাদের সাথে তৌফিক যাবে। আচ্ছা চলো। বাহিরে বের হবার পর তৌফিককে নিয়ে বের হলাম। হুসাইন, আমরা কোথায় যাচ্ছি? বাসা খুঁজতে যাচ্ছি। নতুন বাসা কেন? ভার্সিটির কাছেই 2 রুমের একটা ফ্ল্যাট, ডাইনিং ড্রয়িং সহ ভাড়া করলাম। আগেরবার কত কষ্ট করতে হয়েছে, কেউ স্টুডেন্টদের কাছে ভাড়া দিতে চায়নি। ব্যাচেলরদের কষ্ট ব্যাচেলরাই বোঝে। একবার তো ভেবেছিলাম কোনো বাড়িওয়ালার মেয়ে বিয়ে করে ঘর জামাই থাকি। কি বললে তুমি? তৌফিক অবাক চোখে তাকিয়ে আছে। হুসাইন, এবার তো বল, ব্যাপারটা কি? হঠাৎ বাসা পরিবর্তন করলি? সব বলবো, আগে আমার বোনকে ফোন দিয়ে আসতে বল, তারপর বলছি। মিতুকে আবার কেন ফোন দিব? দিতে বলেছি দিদি। মিতু আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। আমি আর ম্যাডাম এক পাশে, অন্য পাশে মিতু আর তৌফিক। দোস্ত, এবার বল তো। ম্যাডাম,
ম্যাডাম আর আমি হাজবেন্ড ওয়াইফ। তৌফিক আর মিতু অবাকের চরম সীমায় পৌঁছেছে। দুজনে হা করে আছে। মুখ বন্ধ কর তোরা, মুখে মাছি ঢুকবি। কি বলছিস? যা শুনছো তাই। মেশিন নষ্ট নাকি? ব্যাটারি লাগবে? মস্করা বাদ দিয়ে বল কিভাবে কি। তৌফিক ও মিতুকে সব বললাম। ভাইয়া আমাদের একটু জানালেন না? নিজেই তো জানতাম না। তৌফিক ও মিতুকে ট্রিট দিয়ে আমি ও আমার ম্যাডাম বউ নতুন বাসায় উঠলাম। বাসার সবকিছু ঠিক করতে করতে রাত 10টা। তৌফিককে বিদায় দিলাম। অনেক ক্লান্ত থাকার কারণে সিনিয়র বউকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিচ্ছি, মাঝে মাঝে ঘাড়ে নাক ঘষছি। জান্নাত কেঁপে কেঁপে উঠছে আর রোমান্টিক অত্যাচার করছে। আর থাকতে না পেরে জান্নাতের দিকে ঘুরে জান্নাতের গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। বাকি যা হয়েছে সব ইতিহাস। যেই মাসে শনিবার নাই সেই মাসে বলবো। সিজন 1 শেষ। সিজন 2 জন্য অপেক্ষা করুন। কি পাঠক পাঠিকারা, আপনাদের লজ্জা করে না? কি ভিউয়ার্সরা, আপনাদের লজ্জা করে না? অন্যদের মিশন দেখছেন? যান যান, আপনারা আপনাদের মনের মানুষের সাথে মিশন শুরু করেন, কিন্তু শর্ত আপনার মনের মানুষের সাথে কিন্তু বিয়ে করে তারপর মিশন শুরু করতে হবে। আগে করলে কিন্তু জিনা করা গুনাহ হবে। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেমন গল্প শুনতে চান সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।